দেখো তাহলে হচ্ছে ঘাত বল। ঘাত বলটা কি এবং বলের ঘাত কি, এটার মধ্যে পার্থক্য আমরা জানবো। ঘাত বল হচ্ছে যে খুব অল্প সময়ের জন্য যে বড় মানের যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ঘাত বল। যেমন আমরা যে সংঘর্ষগুলো হয়, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির সংঘর্ষ হচ্ছে, এই যে সংঘর্ষটা হচ্ছে, এটা হচ্ছে কি অল্প সময়ে হচ্ছে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তারপরে সংঘর্ষের বাদ দিয়ে আমি যদি বলি যে আকস্মিক কোনো আঘাত করলে, কারণ একটা চড় মারো, এটা হঠাৎ করে হয় না। বিস্ফোরণ গুলো কি হঠাৎ করে হয় না, অল্প সময় হয় না। সো যেটা মানটা হচ্ছে অনেক বড় কিন্তু সময়টা খুবই অল্প থাকে, এইটাকে বলা হয় ঘাত বল। তাহলে ঘাত বল হচ্ছে তোমার কার সমান বলো তো? বলের সমান। ঘাত বলটা আমরা কি বলতে পারি? বলের সমান। সো যেগুলো ঘাত বল তার একক এবং মাত্রা কার মতো হবে? বলের মতো হবে। কিন্তু বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে হচ্ছে F × T। তার মানে এইটাকে আমরা একটু আগে প্রতিপাদন করে দেখছি যে টিটির নিচে নিচে কাটা যায়, তাই না? টিটি কাটা যায়, তাই না? নিচে কাটা যায়, কাটা যায় কি হয়? ml/T−1 মাত্রাটা হয়। সো এইটা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য যে ঘাত বল এবং বলের ঘাত কিন্তু এক না। এবার আসো রকেটের গতি। কিসের গতি? রকেটের গতি। রকেটের গতি। রকেটের গতি থেকে কি কোশ্চেন আসে জানো? প্রথমে রকেটের ত্বরণ শিখতে হবে। ত্বরণটা কি? F/m = 1/m del m/del t × v। এটা হচ্ছে তোমার রকেটের গতি বা রকেটের ত্বরণ। এখান থেকে আমাদের কোশ্চেনটা আসবে যে রকেটের ত্বরণটা কার ব্যস্তানুপাতিক বলতো? ভরের ব্যস্তানুপাতিক। কিসের? ভরের। তার মানে তুমি যদি রকেটের ভর কমাও তাহলে ত্বরণ বৃদ্ধি পাবে। রকেটের যদি ভর কমাও, ভর কমালে কি বৃদ্ধি পাবে? ত্বরণ বাড়বে। এটা বুঝলা? এ বড় হাতের এমটা হচ্ছে রকেটের ভর। আর এই যে দেখো del m/del t, এটা কি জানো? এটা হচ্ছে গ্যাস নির্গমনের হার। গ্যাস নির্গমনের হার del m del m/del t, এটাকে বলা হয় গ্যাস নির্গমনের হার। গ্যাস নির্গমনের হার অর্থাৎ যদি বেশি পরিমাণ গ্যাস নির্গমন হয় তাহলে কি হবে? ত্বরণটা বেশি হবে। তাহলে মনে রাখবা এটা হলো সমানুপাতিক। যদি গ্যাস নির্গমনটা বেশি হয় তাহলে কি? ত্বরণটা বেশি হবে। মনে থাকবে? আর বেগ, আর যদি বেগ বেশি হয় কি হবে? ত্বরণটা বেশি হবে। শেষ। এতটুকু পড়বা। এখন রকেটের জ্বালানি কি বলো? তরল হাইড্রোজেন। রকেটের জ্বালানিটা কি? এটা হচ্ছে তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন। রকেটের জ্বালানিটা হচ্ছে তরল হাইড্রোজেন। রকেটের জ্বালানিটা হচ্ছে তরল হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা এবার আসো, যদি আমাদের এরকম দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে, কি দিয়ে দিছে? অভিকর্ষ ত্বরণ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? অভিকর্ষ ত্বরণ জি, এটা দিয়ে দিছে। তখন সূত্রটা কি হবে বলো তো? তখন সূত্রটা হবে আগের মতোই, সব থাকবে, সব আগের মতোই থাকবে। শুধুমাত্র এটা বিয়োগ হবে, এই ত্বরণটা এখানে যে বিয়োগ হবে। শেষ। যদি অভিকর্ষ ত্বরণটা দেওয়া থাকে, এতটুকু মনে রাখবো আমরা। আচ্ছা এবার আসো ঘূর্ণন গতি এবং কৌণিক গতি। ঘূর্ণন গতি এবং কৌণিক গতি। আমরা এখন পড়বো হচ্ছে কৌণিক গতি সম্পর্কে। তাহলে বলো কৌণিক গতি কি কি আছে? প্রথমত হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? থিটা দ্বারা। কি দ্বারা? থিটা। থিটা মানে কি? একক মানে হচ্ছে রেডিয়ান। কি একক? একক হচ্ছে রেডিয়ান। এটা হলো একক, রেডিয়ান। এদের কোনো মাত্রা নাই। কি নাই? মাত্রা নাই। কৌণিক সরণের মাত্রা নাই। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা =
এস বাই আর। এস মানে কি? বৃত্তের চাপ। কিসের চাপ? বৃত্তের চাপ। আর আর মানে ব্যাসার্ধ। বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ। এটা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক বেগ। কৌণিক বেগ কোনটা? এটা হচ্ছে ওমেগা। ওমেগা ইকাল টু কি? এটা হচ্ছে, এককটা মনে রাখবা, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ। রেডিয়ান পার সেকেন্ড অর্থাৎ থিটা বাই টি। কি? থিটা বাই টি এটা হচ্ছে কৌণিক বেগ। থিটা বাই টি। থিটা মানে কৌণিক সরণ। সরণ বাই সময়, এটাকে বলি বেগ। সরণ বাই সময় কি? বেগ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, যদি প্রশ্ন করে রৈখিক বেগের সাথে সম্পর্ক কি, বলো। রৈখিক বেগ মানে কি? রৈখিক বেগের সাথে সম্পর্ক মানে কি? রৈখিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। কি দ্বারা? ভি। তাহলে ভি ইকাল টু ওমেগা আর। এটা হলো ওমেগা, এটা কি চিহ্ন? ওমেগা। রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু সরণ বা ব্যাসার্ধ। তাহলে কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধকে কি বলবো আমরা? রৈখিক বেগ। কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। খেয়াল করো, কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ এটাকে বলি আমরা কি? রৈখিক বেগ। রৈখিক এবং কৌণিক কিন্তু আলাদা জিনিস। যারা ঘূর্ণনের সাথে জড়িত থাকে তারা হচ্ছে কৌণিক, আর যারা সরলরেখায় চড়ে তারা হচ্ছে কি? রৈখিক। তাই না? আচ্ছা, এটা একটু মনে রাখবা ভালো মতো, অবজেক্টিভের জন্য লাগবে এটা। অবজেক্টিভে লাগবে কিন্তু। আচ্ছা, কৌণিক বেগের মাত্রা কি বলো? কৌণিক বেগ মানে ওমেগা, এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স। কি? টি ইনভার্স। আচ্ছা, কৌণিক ত্বরণ। কৌণিক, এবার পড়বো ত্বরণ। রৈখিক ত্বরণ মানে কি? রৈখিক ত্বরণ মানে হচ্ছে এ, এটা হলো রৈখিক ত্বরণ। আর কৌণিক ত্বরণটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আলফা দ্বারা। কি দ্বারা? আলফা। তাহলে আলফা মানে কি? আলফা মানে হচ্ছে তোমার কৌণিক বেগ। কৌণিক বেগ বাই সময়। কৌণিক বেগ বাই সময়। তাহলে কৌণিক বেগ মানে কি? ওমেগা। টি মানে হলো সময়। তাহলে একটু আগে পড়ছি না, ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর নিচে আর একটা কি আছে? সেকেন্ড আছে না? এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে বলো তো? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হলো একক, এটা হলো একক। তাহলে মাত্রা কি হবে? মাত্রা হবে টি ইনভার্স টু। এটা হলো মাত্রা। কারণ এটা টি ইনভার্স ওয়ান হইলে এটা কি হবে? টি ইনভার্স টু হয়ে যাবে, তাই না? আচ্ছা, রৈখিক ত্বরণটা যদি এ হয় তাহলে ইকুয়াল টু এ ইকুয়াল টু আলফা ইন্টু আর। মানে কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। এটা মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়? টু পাই বাই টি। টু পাই বাই টি। টি মানে কি বলো তো? টি মানে কি বলো তো? টি মানে কি? বলতে পারবা না? পর্যায়কাল। পর্যায়কাল। ভেরি গুড, পর্যায়কাল। এটা জানো না তোমরা? পর্যায়কাল। তাহলে মনে রাখবা, টু পাই ইন্টু ওয়ান বাই টি। মনে রাখবা পর্যায়কালটা হচ্ছে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। কিসের? কম্পাঙ্ক। কার ব্যস্তানুপাতিক? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ককে আমরা কি বলি? এফ বলি। কি বলি? এফ। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? টু পাই এফ লিখতে পারি না? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এতটুকু বুঝতে পেরেছো?
তারপর দেখো ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। যদি বলা হয় যে সেকেন্ডে সেকেন্ডে কয়বার ঘুরে, 4 বার ঘুরে কোনো কিছু, সেকেন্ডে কয়বার ঘুরে, 4 বার ঘুরে, সেকেন্ডে কয়বার ঘুরে, 4 বার, তাহলে কি হবে সূত্রটা? 2 পাই n বাই টি, মনে রাখবা। এই যে এইটা হলো পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে কি, T/n। অর্থাৎ এখানে T/n বসাইলে কি হয়? এখানে T/n বসাইলে কি হবে বলো তো? এই বড় হাতের এনটা উপরে চলে আসবে আর টিটা নিচে থাকবে, শেষ। এটা হলো আমাদের একটু পরে যখন অঙ্ক করতে যাব তখন লাগবে। এই সম্পর্কগুলো কিন্তু মারুফ। তোমার কি সমস্যা ভাই, তুমি এত দেরি করে আসলে কেন? হ্যাঁ, 20টা মিনিট হয়ে গেল দেরি করে আসছো। এগুলো এখন কি বুঝতে পারবা ঠিক মতো? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি? এল, এল মানে কৌণিক ভরবেগ। আচ্ছা, আমরা কি একটু আগে পড়ছিলাম ভরবেগ পি ইকুয়াল টু কি এম ভি, পড়ছিলাম না? এটা কি? এটা হলো রৈখিক ভরবেগ। এটা কি ছিল? রৈখিক ভরবেগ। ভর ইনটু বেগ, এটা হচ্ছে রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে হচ্ছে ব্যাসার্ধ ইনটু রৈখিক ভরবেগ। ব্যাসার্ধ ইনটু কি রৈখিক ভরবেগ। এবং এই দুইটা কিন্তু ভেক্টর রাশি, এই দুইটা কি ভেক্টর, ভেক্টর গুণফল। আচ্ছা, আরেকটা সূত্র আমরা মনে রাখবো, যে এখান থেকে এল এর একক মনে রাখতে হবে। এককটা কি একটু চিন্তা করো তো, এককটা কি হইতে পারে? আর মানে কি? আর মানে হচ্ছে এল ইনটু পি মানে কি ভরবেগ। ভরবেগের একক কি ছিল? কেজি পার মিটার স্পিড মিটার সেকেন্ড, এটা ছিল ভরবেগের একক। ঠিক আছে? ইনটু আর। তাহলে উত্তরটা কি হবে বলো তো? আর মানে কি মিটার, আর মানে কি মিটার। তাহলে কি হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কি হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? এম এল স্কোয়ার T−1। লিখতে পারি কি না? এই যে কেজির জায়গায় এম লিখবো, মিটার স্কোয়ারের জায়গায় এল স্কোয়ার লিখবো, এস ইনভার্সের জায়গায় T−1 লিখবো, শেষ। এটা হলো একক এবং মাত্রা। দেখো, সূত্র পারলে একক মাত্রা বের করা কোনো ব্যাপার না, কিন্তু সূত্র যদি না পারো তাহলে কি বের করতে পারবা? মুখস্থ করতে হবে তখন। এখন দেখো, এল ইকুয়াল টু mr²ω। mr²ω। এম মানে কি ভর, আর মানে ব্যাসার্ধ, ওমেগা কৌণিক বেগ। এখন mr², ওমেগা মানে কি লেখা যায়? 2 পাই বাই টি লেখা যায়। ঠিক আছে? এগুলো অঙ্কের ক্ষেত্রে লাগবে আমাদের। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, স্টার দিয়ে রাখবো এটা, যে সেকেন্ডের সেকেন্ডের কাটার কৌণিক বেগ, কৌণিক বেগ গ্রেটার দেন মিনিটের কাটার কৌণিক বেগ গ্রেটার দেন ঘন্টার কাটার কৌণিক বেগ, ঘন্টার কাটার কৌণিক বেগ। তাহলে সবচেয়ে বেশি কৌণিক বেগ কার হবে? সেকেন্ডের কাটার, তারপর মিনিটের কাটার, পরে ঘন্টার কাটার। এখন তোমাদের জানতে হবে জড়তা কি। জড়তা জানতে হবে তোমাকে, জড়তা। তাহলে এখন দেখো, আমরা এখান থেকে একটা জিনিস প্রমাণ করতে পারবো। আই মানে হলো জড়তা। আই মানে কি? জড়তা। জড়তাকে প্রকাশ করা হয় আই ইকুয়াল টু mr²। কি? mr²। জড়তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? mr²। অর্থাৎ ভর এবং
এখানে কি দূরত্বের বর্গের গুণফল, ভর এবং দূরত্বের বর্গের গুণফল বা ব্যাসার্ধের বর্গের গুণফল। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এল ইকাল টু আই ওমেগা? বলতে পারি কি না? এম আর স্কোয়ার মানে কি? আই ওমেগা। তাহলে কৌণিক ভরবেগ সমানুপাতিক জড়তার ভ্রামক। কৌণিক ভরবেগ কার সমানুপাতিক? জড়তার ভ্রামকের সমানুপাতিক। সম্পর্কগুলা খেয়াল করো, সম্পর্কগুলা খেয়াল করো, তাহলে কিন্তু পারবা, না হলে কিন্তু পারবা না। এখন দেখো, গতিশক্তি মানে কি বলো? ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার। আমরা সবসময় মনে রাখবো যে এটা এম মানে হচ্ছে ভর, কি ভর। এই ভরটা যখন আমরা কৌণিক বেগের কথা চিন্তা করব বা ঘূর্ণনের কথা চিন্তা করব, কৌণিক গতির কথা চিন্তা করব, তখন এই এমটা হয়ে যাবে কি আই। আই মানে কি? জড়তা, জড়তার ভ্রামক। ইনটু ভি হয়ে যাবে কি? এটা রৈখিক বেগ, এটা হয়ে যাবে কৌণিক বেগ। কি হয়ে যাবে? কৌণিক বেগ। তাহলে মনে রাখবা, গতিশক্তি এটা হলো কৌণিক বেগের ক্ষেত্রে, কোন বেগের ক্ষেত্রে? কৌণিক বেগ বা কৌণিক গতি। ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এখন তোমাকে যদি বলে যে কৌণিক বেগ হচ্ছে এক, যদি কৌণিক বেগটা এক হয়, কৌণিক বেগ বলতে কি বোঝায়? ওমেগা। ওমেগা মানে কি? কৌণিক বেগ। কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে হয়ে যাবে আই ইকুয়াল টু টু ই। দেখো এখানে ওয়ান বসাও, এখানে ওয়ান বসাও, হাফ ইন্টু আই ইন্টু ওয়ান। আর এটা কৌণিক বেগটা কত, মান কত? ওয়ান। তাহলে এই দুই এখানে গুণ করে দাও। গুণ করে দিলে কি জড়তার ভ্রামক কিসের? গতিশক্তির দ্বিগুণ হয়ে যাবে। তাহলে মনে রাখবা, কৌণিক বেগ এক হলে বা এক একক হলে জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ। জড়তার ভ্রামক গতিশক্তির কি? দ্বিগুণ। তাহলে একক কৌণিক বেগে জড়তার ভ্রামক তার গতিশক্তির দ্বিগুণ। এটা তোমাদের সম্পর্ক একক কৌণিক বেগে। একক কৌণিক বেগে। এবার আসো টর্কের ক্ষেত্রে। টর্ক, টর্ক মানে হচ্ছে টাও। টর্ক হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের গুণফল। জড়তার ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ, এটা হলো টর্ক। টর্ক কি? একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। কিভাবে বুঝলাম? কারণ টর্ক ইকুয়াল টু আর ইন্টু এফ। আর ইন্টু এফ। আর মানে হচ্ছে কি? ব্যাসার্ধ। আর এফ মানে হচ্ছে বল। তাহলে এটা হলো একটা ভেক্টর রাশি, এবং এটাও কিন্তু একটা সূত্র আমাদের বেলায়, না মানে এটা মনে হয় 22-23 সালে বা 22 সালে আসছিল। এই যে এইটা দেখো, সবসময় কিন্তু মনে রাখবা, ব্যাসার্ধটা আগে গুণ করতে হয় এবং বল পরে গুণ করতে হয়। অপশনে যদি এরকম থাকে এফ ইন্টু আর, তাইলে এটা কিন্তু ভুল। এটা কিন্তু ভুল অপশন। অপশন সবসময় আর ইন্টু এফ এভাবে হবে। ঠিক আছে? তাহলে দেখো জড়তার ভ্রামকটা কার সমানুপাতিক? টর্কের সমানুপাতিক। একটু আগে, একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম যে এল, এল মানে কি? কৌণিক ভরবেগ। এল মানে কি? কৌণিক ভরবেগ। এল ইকুয়াল টু কি? আই ওমেগা। অর্থাৎ কৌণিক ভরবেগও কি? কৌণিক ভরবেগও জড়তার ভ্রামকের সমানুপাতিক। কৌণিক ভরবেগ জড়তার ভ্রামকের সমানুপাতিক। কৌণিক ভরবেগ জড়তার ভ্রামকের সমানুপাতিক। ঠিক আছে? এখন তোমরা কিন্তু এগুলো মনে রাখতে হবে তোমাদের। এখন একটা কোশ্চেন তোমাদের বেসিক থেকে আসতে পারে, যদি যখন কোনো কণার, যখন কোনো কণার
ওপর প্রযুক্ত টর্ক শূন্য হয়, তখন এই প্রশ্নটা লেখো, কোন রাশিটি অপরিবর্তিত থাকে বলো। টর্ক যদি শূন্য হয়, টর্ক যদি শূন্য হয় তাহলে কোনটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। খেয়াল করো, টর্ক শূন্য হওয়া মানে কি? টর্ক মানে হচ্ছে এইটা, আই ইন্টু আলফা, মানে আই মানে জড়তার ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। টর্ক যদি শূন্য হয় তাহলে কি হবে বলো তো? ত্বরণও শূন্য হবে। সুতরাং কৌণিক বেগ শূন্য হবে। কি শূন্য হবে? কৌণিক বেগ কি থাকবে? শূন্য থাকবে। এই জন্য উত্তর হবে কৌণিক বেগ। এখন খেয়াল করো, একটু আগে আমরা পড়ছি যে এল ইকুয়াল টু এম আর স্কোয়ার ওমেগা, এই সূত্রটা পড়ছিলাম না? সেখান থেকে আমরা পড়ছিলাম এম আর স্কোয়ার ইন্টু 2 পাই n/t, পড়ছিলাম না একটু আগে? কারণ ওমেগা মানে কি? কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি লেখা যায়? এটা লেখা যায় না? এটা প্রতিপাদন করছি একটু আগে। কারণ 2 পাই পর্যায়কাল, এখান থেকে প্রতিপাদন করছি। এখন বলবো টর্ক। টর্ক ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এম ওমেগা স্কোয়ার আর, এটা একটা সূত্র। এটা কই থেকে আসছে? এখন এটা সূত্রটা যখন প্রতিপাদন করবা, এখানে ডাব্লিউ বলতে ওমেগা মানে কি? 2 পাই n/t হোল স্কোয়ার ইন্টু আর। এগুলো অবজেক্টিভের জন্য লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, টর্ক টর্কের একক কি? টর্কের এককটা আমরা জেনে নেই একটু। টর্কের এককটা কি? আর ইন্টু এফ, তাই না? এফ মানে নিউটন, আর আর মানে কি? মিটার। তাহলে একক হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটার। ঠিক আছে? মাত্রা কি হবে বলো তো? মাত্রাটা দেখো, বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে ml/t⁻²। সাথে কি এম আছে না? এম মানে কি? মিটার। মিটার মানে কি? এল। তাহলে কি হবে? ml² T⁻²। এটা হচ্ছে টর্কের মাত্রা। তাহলে যদি তুমি সূত্র জানো, তুমি কিন্তু মাত্রা কি এমনিতে বের করতে পারবে। তোমার মুখস্থ করার কোনো দরকার নাই এই মাত্রা। না, একটু মুখস্থ করা যাবে না প্রমিত। নো নো নো। তাহলে টর্ক থেকে এই প্রশ্নটা আসতে পারে, মাত্রার প্রশ্নটা। আর সূত্রগুলো তো শিখাই দিলাম তোমাদের, এই সূত্রগুলো পড়বা। এই বন্ধু, আচ্ছা, মনে রাখবা টর্ক হচ্ছে একটা কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে যদি টর্ক বেশি হয়, কি বেশি হয়? টর্ক বেশি হয়, তাহলে কি বেশি হবে? কৌণিক বেগ পরিবর্তন হবে। পরিবর্তন হবে? কৌণিক বেগ পরিবর্তন হবে। টর্ক যদি বেশি হয়, কৌণিক বেগ কি হবে? পরিবর্তন হবে। এখন আসো জড়তার ভ্রামকের এককে যাই। জড়তার ভ্রামক মানে কি বলতো? I = m r²। এম এম মানে হচ্ছে ভর। ভর মানে কেজি। আর আর মানে হচ্ছে তোমার কি, কি বলে, আর মানে কি বলতো? মিটার। মিটার স্কোয়ার। তাহলে কি হবে? কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমার জড়তার ভ্রামকের একক। তাহলে মাত্রাটা কি হবে বলো? মাত্রা কেজি মানে হচ্ছে বড় হাতের এম, আর এটা মানে হচ্ছে এল। তাহলে ml², এটা হচ্ছে মাত্রা, ml²।
মনে রাখবা, জড়তার ভ্রামক তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়ের উপরে? তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। এক নাম্বার, ঘূর্ণন অক্ষের অবস্থান। ঘূর্ণন অক্ষের অবস্থান। ঘূর্ণন অক্ষের অবস্থান। দুই নাম্বার হচ্ছে দৃঢ় বস্তুর আকৃতি। দৃঢ় বস্তুর আকৃতি। তিন নাম্বার হচ্ছে দৃঢ় বস্তুর ভরের বিন্যাস। তিন নাম্বার কি? ভরের বিন্যাস। ভরের বিন্যাস। এই তিনটা বিষয়ের উপর সে কি করে? নির্ভর করে। ঘূর্ণন অক্ষের অবস্থান, দৃঢ় বস্তুর আকৃতি, দৃঢ় বস্তুর ভরের বিন্যাস, এই তিনটা বিষয়ের উপরে সে নির্ভর করে। শেষ আমাদের এতটুকু। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা এর আগের বছর আসছিল, সেটা কি ছিল বলো তো? তোমার চক্রগতির ব্যাসার্ধ থেকে। কই থেকে আসছিল? চক্রগতির ব্যাসার্ধ। এই তোমরা লিখছো কি এটা? আমি কিন্তু সবার খাতা চেক করব কালকে যায়, যদি না পাইছি খবর আছে। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এ, এ, কিছু সময় পর বিরতি দেওয়া যাবে ভাইয়া? বিরতি এখন তো ধর, আমি তো আবার আমার পরে একটা ক্লাস আছে তো। তুই নামাজে যদি যাস, কখন তোর নামাজ ও, এখন শুরু হয়েছে কি? জি ভাই, 15 থেকে। আচ্ছা, তাহলে তুই রেকর্ড করে নিস একটু পরে। ঠিক আছে ভাই। আচ্ছা দেখো, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ এটা কি? এটা হচ্ছে আই। আই ইকুয়াল টু কি? এম কে স্কোয়ার। আই মানে হলো জড়তার ভ্রামক। আই মানে কি? জড়তার ভ্রামক। আর কে মানে হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। কি? চক্রগতির ব্যাসার্ধ। হ্যাঁ। তো এটা সংজ্ঞাটা তোমরা ইন্টারে পড়ে আসছো যে সংজ্ঞাটা এরকম ছিল না যে বস্তুর ভেতর যে কোনো কণা বিবেচনা করলে জড়তার ভ্রামকটা কি হবে? ওই কণার পরিবর্তে যদি সমগ্র ভর বিবেচনা করা হয়, তাহলে কিসের সমান হবে? নির্ণয় জড়তার ভ্রামকের সমান হবে। এটাকে বলা হয় কি? ভার কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব। চক্রবর্তী ব্যাসার্ধ মানে হচ্ছে কি? ভার কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব। ভার কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব। ভার কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব। এটা হচ্ছে তোর চক্রবর্তীর ব্যাসার্ধ। তাহলে কে মানে কি? এই কে মানে হচ্ছে, আমি এই যে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়? রুট ওভার আই বাই এম হয় না? রুট ওভার আই বাই এম হয়, তাই না? রুট ওভার আই বাই এম হয়। এখন আমাদের যে কোশ্চেন গুলো আসবে সেটা আমরা বলি। দেখো, এটা হলো একটা দণ্ড। এটা একটা কি? দণ্ড। যদি কোনো সুষম দণ্ডের মধ্য দিয়ে মধ্যবিন্দু দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়? মধ্যবিন্দু দিয়ে একটা দণ্ড যায় বা রেখা যায়, তাহলে চক্রগতি ব্যাসার্ধ কত হবে? চক্রগতি ব্যাসার্ধ, এটা আমাদের জানতে হবে। তাহলে প্রথমত আমাদের কি লাগবে? জড়তার ভ্রামক লাগবে। কি লাগবে? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক এম এল স্কোয়ার বাই 12। এটা হলো যদি মধ্যবিন্দু দিয়ে যায়। ঠিক আছে? তাহলে এম এল স্কোয়ার বাই 12, তাহলে কি হবে? চক্রবর্তী ব্যাসার্ধটা হবে 1/√12। কি হবে? 1/√12 ইকুয়াল টু 1/2√3। এটা হবে উত্তর। এটা হবে চক্রবর্তী ব্যাসার্ধের উত্তর। কারণ জড়তার ভ্রামক যদি এটা হয় তাহলে কি 1/√12 হয়ে যাবে চক্রবর্তী ব্যাসার্ধ। আচ্ছা, এটা গেল মধ্যবিন্দু দিয়ে। আচ্ছা, এবার যদি প্রান্ত দিয়ে যায়, কোন বিন্দু দিয়ে?
প্রান্ত বিন্দু দিয়ে যায়, এটা হলো প্রান্ত বিন্দু। এদিক দিয়ে যদি যায় প্রান্ত বিন্দু দিয়ে, প্রান্ত বিন্দু, তাহলে কি হবে? তাহলে জড়তার ভ্রামকটা হবে ml² বাই 3। তাহলে ব্যাসার্ধটা কি হবে? চক্রবর্তী ব্যাসার্ধটা হবে 1/√3। 1/√3। এটা হলো একটা সুষম দণ্ডের মধ্যে, সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে কি হবে, প্রান্ত বিন্দু দিয়ে কি হবে, এই দুইটা কোশ্চেন আসছিল। আরেকটা হচ্ছে তোমার বৃত্তাকার পাতলা চাকতি। বৃত্তাকার পাতলা চাকতি, এটা হলো একটা চাকতি। এই চাকতির মধ্য দিয়ে, ঠিক আছে, এই চাকতির মধ্য দিয়ে যদি যায়, হ্যাঁ, বৃত্তাকার পাতলা চাকতি, তাহলে জড়তার ভ্রামকটা হবে 1/2 mr²। এবং চক্রগতির ব্যাসার্ধটা হবে r/√2। r/√2, খেয়াল করো, কত? r/√2। তাহলে পাতলা চাকতি বা বৃত্তাকার চাকতি হইলে এটা উত্তর। তাহলে তুমি কিন্তু খেয়াল করো কোশ্চেন গুলা। প্রান্তবিন্দু বলছে, একটা সুষমদণ্ডের প্রান্তবিন্দু বলছে, সুষমদণ্ডের মধ্যবিন্দু বলছে, নাকি পাতলা চাকতি বলছে? এই চারটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, যে পাতলা চাকতি এবং সিলিন্ডার, পাতলা চাকতি এবং সিলিন্ডার দুইটার ক্ষেত্রেই সেম উত্তর হবে। পাতলা চাকতি এবং সিলিন্ডার দুজনের ক্ষেত্রেই সমান উত্তর হবে, সেম উত্তর হবে। আচ্ছা, দ্বন্দ্বের ভ্রামক বা দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের ভ্রামক। দ্বন্দ্বের ভ্রামকটা, এটা জাস্ট সূত্রটা মনে রাখবা, যে বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব, এতটুকু মনে রাখলে হবে। এবার আসো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বল। কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বল এগুলো তোমরা চিনো, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী তোমরা চিনো, এগুলা ছোট থেকে পড়ছো। কেন্দ্রমুখী বলের অপর নাম কি? কেন্দ্রমুখী বলের অপর নাম হচ্ছে অভিকেন্দ্র বল। কি বল? অভিকেন্দ্র বল। এটা হচ্ছে একটা কার্যহীন বল। কার্যহীন বল মানে কি জানো? এখানে কোনো সরণ হয় না। তুমি কেন্দ্রমুখী মানে কি, ঘুরাইতেছো, অর্থাৎ আদি পথ এবং লাস্টের পথ কি সমান? আদি পথ এবং লাস্টের পথ কি সমান? শেষ এবং শুরু সমান হইলে কি কোনো বল কার্যকর হবে? সরণ হবে? সরণ না হলে কি কার্যহীন বল না এটা একটা? এটা তোমরা তো ছোট থেকে জানো, এটা তো বলার কিছু নাই। আচ্ছা, আর কেন্দ্র বিমুখী বলকে ইংলিশে বলা হয় কি, বা বাংলায় বলা হয় অপকেন্দ্র বল। কি বলা হয়? অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলের অপর নাম হচ্ছে, ইংলিশ নামটা হচ্ছে সেন্ট্রিফিউজাল বল, সেন্ট্রিফিউজাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিফিউজাল ফোর্স। এরপরে আমরা যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে আমরা শুধুমাত্র অঙ্ক করব, তার মানে তোমাদের কিন্তু এখনো অঙ্কর পাঠটুকু বাকি আছে। তো এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, লিঙ্কটা আবার দিব, তখন আমরা শুধু অঙ্ক করব। ইসাক স্যারের বইয়ের যে অবজেক্টিভ গুলো আছে, A to Z, ইসাক স্যার এবং তপন স্যারের বইয়ের সবগুলো ঝাটঝা করব আজকে, যাতে এই অধ্যায়ে কোনো কনফিউশন না থাকে আর। তারপর দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, এইটার মধ্যে পার্থক্য মনে রাখতে হবে এবং উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণ মানে কি? এটা কাকে বলে? যখন ভরবেগ এবং গতিশক্তি কি থাকে, উভয়ই সংরক্ষিত থাকবে। যেই সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি কি থাকবে, উভয়ই কি থাকবে, সংরক্ষিত থাকবে, উভয়ই সংরক্ষিত থাকবে। আর এইখানে শুধুমাত্র কি, শুধুমাত্র ভরবেগ, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে।
কিন্তু কি হবে না, গতিশক্তি সংরক্ষিত হবে না, হবে না। বাস্তবে যে উদাহরণগুলো আছে, বাস্তবে সকলগুলো সংঘর্ষই কিন্তু তোমার অস্থিতিস্থাপক। বাস্তবে সকল সংঘর্ষই কিন্তু অস্থিতিস্থাপক। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণগুলো কি কি বলো তো? যে যেমন ধরো, এক নাম্বার উদাহরণ বলতে পারি ধাতব বলের মধ্যে সংঘর্ষ। ধাতব বলের মধ্যে সংঘর্ষ। দুই নাম্বার হচ্ছে মার্বেলের মধ্যে সংঘর্ষ, মার্বেলের মধ্যে। তিন নাম্বার হচ্ছে আহ তোমার যে ইস্পাত এবং কাচের বল আছে না, ইস্পাত, ইস্পাত ও বা কাচের বল, কাচের বল এগুলোর মধ্যে সংঘর্ষ হইলে এগুলোকে আমরা মোটামুটি কি বলতে পারি, স্থিতিস্থাপক বলতে পারি, যেখানে ভরবেগ এবং গতিশক্তি উভয় কি থাকে, সংরক্ষিত থাকবে। অর্থাৎ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি কি থাকবে, সমান থাকবে। সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান থাকবে, কিন্তু যদি সেটা অস্থিতিস্থাপক হয় সেখানে কিন্তু আপেক্ষিক বেগটা শূন্য হয়ে যায়। বস্তু দুইটার কি হয় যখন সংঘর্ষ হয়ে যায়, এক সময় কি বেগটা শূন্য হয়ে যায় না? শূন্য যদি হয়ে যায় তখন কি গতিশক্তি সংরক্ষণ থাকবে? থাকবে না। অস্থিতিস্থাপকে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। এগুলো যদি না বুঝো তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। যেমন দেখো বাস্তবের যে সংঘর্ষগুলো আছে, যে একটা গাড়ির সাথে একটা ট্রাকের সংঘর্ষ, তারপর তোমার কাদামাটির বলের সাথে সংঘর্ষ, বুলেটের সাথে মানুষের সংঘর্ষ, এগুলো এগুলো সবই হচ্ছে কি তোমার অস্থিতিস্থাপক। তোমাদের কি বুলেটের বা বন্দুকেরটা বলা হয় নাই? বন্দুকের একটা সূত্র ছিল, সেটা কি ছিল বলো তো? বন্দুকের সূত্রটা কি ছিল? বন্দুকের সূত্রটা মনে আছে কি তোমাদের? হ্যাঁ, বন্দুকের সূত্র এবং গুলির সূত্র, যে এম ভি, বড় হাতের এম ভি প্লাস ছোট হাতের এম ভি ইকুয়াল টু জিরো, বড় হাতের ভি ইকুয়াল টু কি মাইনাস এম ভি বাই এম। এই যে এটা, এটা হলো বন্দুকের পশ্চাৎ বেগ, এটাকে কি বলা হয়? বন্দুকের পশ্চাৎ বেগ। বড় হাতের ভিটা হচ্ছে বন্দুকের ভর এবং বন্দুকের বেগ, ভিটা হচ্ছে বেগ, বড় হাতের এমটা হচ্ছে ভর, আর ছোট হাতেরটা হচ্ছে কি গুলির ভর, গুলির বেগ, গুলির ভর গুলির বেগ। তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, আর কিছু জিনিস তোমরা পড়ে নিবা বা মানে বই থেকে, সেটা হচ্ছে এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ মানে কি? এটা হচ্ছে তোমার আহ ঘর্ষণ কোণের সূত্রটা হচ্ছে এটা, ট্যান ল্যামডা। ঠিক আছে। তারপর গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, এগুলো একটু দেখে নিবা। আর প্রবাহী ঘর্ষণ, এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না যদিও, জাস্ট দেখে নিবা। আচ্ছা, এখন আমরা অঙ্ক করব, ঠিক আছে? অঙ্ক করলে মোটামুটি শেষ এই অধ্যায়টা। কি কি অঙ্ক আসে তোমাদের তো জানতে হবে, না হলে তো তোমরা অ্যান্সার করতে পারবে না এগুলা। দাঁড়াও, আমি হচ্ছে